আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো সাধারণত আমার ভাইভা বোর্ডের এক্সপিরিয়েন্স এবং আরও অনেকের এক্সপিরিয়েন্স থেকে এই প্রশ্নগুলো শর্টেড করা হয়েছে। সেখান থেকে আমরা একটি টিউটোরিয়াল রেডি করব। তো আশা করি টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো ভাইভা বোর্ডে করা হয়ে থাকে এবং আপনাকে শুধু এমনিতেও কোশ্চেন করতে পারে বা একটি এক্সেল শিট দিয়ে সেখান থেকেও কোশ্চেন করতে পারে। তো আমরা এক্সেলে কাজ করব এবং কি ধরনের কোশ্চেন হতে পারে এবং এটার অ্যান্সার কি হতে পারে সেটি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখুন আমাদের এখানে একটি বিশাল একটি ডেটাবেজ রয়েছে। এই ধরনের একটি ডেটাবেজ আপনাকে দিতে পারে। এখন বলতে পারে এই ডেটাবেজটি আপনি প্রিন্ট করবেন। তো কোশ্চেন হচ্ছে যে আমরা প্রিন্ট তো সবাই করতে পারি, কিন্তু কোশ্চেনটি হচ্ছে যে প্রিন্টের সময় এই হেডারটি আমার প্রতিটি পেজেই যাতে থাকে, এই ধরনের একটি কোশ্চেন আসতে পারে। তখন আমি কি করব? তো সাধারণত দেখুন আমরা যদি প্রিন্ট করি এই ডেটাকে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখুন এটা কিন্তু আমাদের প্রিন্টে চলে এসেছে এবং পেজ নাম্বার হচ্ছে 4টা। পেজ নাম্বার হচ্ছে 4টা। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা পেজে কিন্তু আমার এই হেডারটি নেই, শুধু 1 নাম্বার পেজে আমার হেডারটি রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই হেডারটি প্রতি পেজে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা কি করব, এই ডেটাটাকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে পেজ লেআউটে। তো পেজ লেআউটে গিয়ে এখানে দেখুন প্রিন্ট টাইটেল। তো প্রিন্ট টাইটেলে যদি ক্লিক করি তাহলে এখানে প্রিন্ট এরিয়া রয়েছে এবং প্রিন্ট টাইটেলের আন্ডারে রো টু রিপিটেড অ্যাট টপ এবং কলাম টু রিপিটেড অ্যাট লেফট। তো আমাদের কি রোজ টু রিপিটেড অ্যাট টপ, তার মানে এই রোটি আমাদের যেহেতু বারবার রিপিট হবে তো আমরা এই রোতে ক্লিক করব। এই এখানে ক্লিক করে জাস্ট রিপিটেড অর টপ এই ব্ল্যাঙ্কে বা এই অ্যারোতে ক্লিক করে আমরা এই যে সিলেক্ট করে দিলাম, বা যদি আমাদের একাধিক যদি রো থাকে তাহলে একাধিক রো আমরা সিলেক্ট করে দিব, দিয়ে আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে যদি প্রিন্টে যাই দেখুন 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজে কিন্তু আমাদের টাইটেল চলে এসেছে, 3 নাম্বার পেজে টাইটেল চলে এসেছে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু টাইটেল চলে আসবে। তো এইভাবে আমরা প্রিন্ট দিয়ে দিতে পারি। তারপর কমন একটি ইস্যু দেখুন, কিন্তু এই ইস্যুগুলো আমাদের ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করে। এখানে রয়েছে আমাদের মোবাইল নাম্বার। তো এখন বলা হচ্ছে যে জেনারেলি বাংলাদেশের মোবাইল নাম্বারের ক্ষেত্রে সামনে 0 ইউজ করতে হয়। তো এখন এখানে জিরোটা আমরা কিভাবে অ্যাড করব? তো সাধারণত যদি আমরা এক্সেলে 0 দিয়ে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে কিন্তু জিরোটি থাকে না। তো এক্ষেত্রে যেটা আমরা করতে পারি, আমরা সেই সেলকে বা সেই কলামকে সিলেক্ট করে যদি এখানে যদি আমরা টেক্সট ফরম্যাট নিয়ে নেই, কলামকে সিলেক্ট করে আমরা হোম ট্যাবে গিয়ে এখানে যদি টেক্সট ফরম্যাট নিয়ে নেই, টেক্সট ফরম্যাট নিয়ে নিলাম, নিয়ে এখন দেখুন এটার আগে যদি 0 দেই তাহলে কিন্তু জিরোটি রয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে আমাকে এইভাবে কোশ্চেন করতে পারে যে যেহেতু এখানে আমার নাম্বার দেওয়াই আছে 0 নেই, তাহলে আমি 0 কিভাবে অ্যাড করব? তো এই জন্য যেটা হতে পারে আমাদের জন্য, আমরা এখানে একটি কলাম ইনসার্ট করে নিলাম, নিয়ে এখন এখানে যদি আমরা কনক্যাটে ফর্মুলা যদি ইউজ করি, এই যে কনক্যাটিনেট ট্যাব প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। তো এখানে 0 এবং অ্যান্ড এবং যদি আমরা নাম্বার দেই, যে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইন্টার দেই দেখুন 0 সহ কিন্তু নাম্বার চলে এসেছে। এখন জাস্ট এটাকে যদি আমরা একটু ড্র্যাগ করি, এটাকে যদি আমরা ড্র্যাগ করে দেই দেখুন সবগুলো নাম্বারের সামনে কিন্তু 0 আছে। জাস্ট এখন এটাকে আমরা কপি করে যেখানে নাম্বার লাগবে সেখানে যদি আমরা ভ্যালু পেস্ট দিয়ে দিই তাহলে প্রত্যেকটা নাম্বারের সামনে কিন্তু আমাদের 0 রয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা নাম্বারের সামনে 0 নিয়ে আসতে পারি। তারপর আপনাকে কোশ্চেন করতে পারে যে অ্যাবসোলিউট সেল রেফারেন্স এবং রিলেটিভ সেল রেফারেন্সটা
কি? তো এই ধরনের একটি কোশ্চিন আসে। অ্যাবসলিউট সেলস রেফারেন্সটা কি? এই ধরনের যদি কোশ্চিন করে তাহলে আমরা বলতে পারি কোনো একটি সেল রেফারেন্সকে ফিক্সড রেখে যদি আমরা কোনো ফর্মুলাকে ড্র্যাগ করি তাহলে সেটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। দ্যাট মিন্স কোনো একটা ফাংশন বা ফর্মুলার ক্ষেত্রে আমরা একটি সেলকে ফিক্সড রেখে বাকি সেলগুলো ড্র্যাগ করেছি তাহলে সেটি অ্যাবসলিউট সেল রেফারেন্স। আর যদি রিলেটিভ হয়, ড্র্যাগ করার সাথে সাথে যদি আমার প্রত্যেকটা সেল যদি চেঞ্জ হয় তাহলে সেটি হচ্ছে রিলেটিভ সেলস রেফারেন্স। কি একটু কঠিন মনে হচ্ছে? তাহলে আমরা একটু ফর্মুলাতে ট্রাই করি। দেখুন এখানে 100 রয়েছে এবং এখানে 80, 90 এটসেট্রা এটসেট্রা রয়েছে। তো এখন বলা হচ্ছে যে 100 কত পার্সেন্ট? তাহলে আমরা যদি 80 ডিভাইড যদি 100 দেই, ইন্টার দিয়ে যদি এটাকে আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখুন আমার শুধু একটা ভ্যালু এসেছে, বাকি ভ্যালুগুলো কিন্তু আসেনি। তো সেক্ষেত্রে দেখুন বাকি বাকি ভ্যালুগুলো না আসার কারণ কি? এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু এই যে পরের সেলগুলো নিয়ে নিয়েছে। তো আমাদের পরের সেলগুলো কিন্তু এভাবে আসার কথা না, কারণ 100 একটি জায়গায় রয়েছে। তো এই জন্য এই 100 যেহেতু এখানে ফিক্সড, এই 100টি হচ্ছে অ্যাবসলিউট সেলস রেফারেন্স। তো এই জন্য আমরা এটাকে F4 দিয়ে লক করে যদি ড্র্যাগ করি তাহলে এটি হচ্ছে কি এই O3, এটি হচ্ছে আমাদের অ্যাবসলিউট সেলস রেফারেন্স। AVCR এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট সেলস রেফারেন্স। আর এই যে এখানে দেখুন এখানে আমরা লিখে নেই ভ্যালু। এই ভ্যালুগুলো কিন্তু আমার প্রত্যেকটা সেলে সেলে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে এটি হচ্ছে আমাদের রিলেটিভ সেলস রেফারেন্স। তো আশা করি বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর এমন কোশ্চিন হতে পারে যে এখানে এক্সেল একটি কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু লেখা রয়েছে। তো এমএস ওয়ার্ডে যেমন আমরা কোনো কিছু লিখে ইন্টার দিলে সেকেন্ড লাইনে যাওয়া যায়, তো আমি এক্সেলে সেটি কিভাবে সেকেন্ড লাইনে যাব বা যাওয়া উচিত। তো এখন এখানে দেখুন এখানে যদি আমি কিছু লিখে যদি ইন্টার দেই তাহলে কিন্তু আমার সেকেন্ড সেলে চলে যাচ্ছে। দ্যাট মিন্স আমি কিন্তু এই লাইনেই একই লাইনে কিন্তু সেকেন্ড লাইনে যেতে পাচ্ছি না। তো এই সেলে আমার একই সেলে সেকেন্ড লাইনে যেতে হবে। তো যেখানে আমি সেকেন্ড লাইনে যেতে চাই সেখানে জাস্ট কার্সরটি ক্লিক করে যদি অল্টার ইল্টার প্রেস করি দিয়ে যদি অন্য কোনো সেলে ক্লিক করি তাহলে দেখুন এটি কিন্তু ওই জায়গাতেই কিন্তু এটি কি হয়ে গেছে, অন্য সেলে কিন্তু চলে গিয়েছে। এখন যদি জাস্ট এটাকে আমি টেনে দেই দেখেন এটা কিন্তু দুইটা সেলে চলে এসেছে। তো এটাকে সেন্টার বা মিডিল অ্যালাইনমেন্ট দিলে কিন্তু হয়ে গেল। এখন যদি এটাকে আমি আবার ভাগ করতে যাই কোথায়, অফিসের এখানে, তো অফিসের এখানে আমি আবার ক্লিক করব, করে যদি আবার অল্টার ইন্টার দেই দিয়ে যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন অফিসের এখানে কিন্তু আরেকটি লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি মাইক্রোসফট এক্সেলে এভাবেই একটির পর একটি লাইন রেডি করতে পারি। আরেকটি কোশ্চিন হচ্ছে দেখুন আমাদের যে সেলস ডেটা রয়েছে, সেলস ডেটা থেকে আপনাকে বলতে পারে যে আমি একটি নাম্বার দিব, এই নাম্বারে অ্যাকচুয়ালি টোটাল কত সেলস হয়েছে, মানে অর্ডার নাম্বার দেওয়া রয়েছে আপনাকে, অর্ডার নাম্বারে অ্যাকচুয়ালি কত সেল হয়েছে এটি আপনাকে বের করার জন্য। তো এখন যদি অনেক ডেটা হয়, যদিও আমার এখানে তুলনামূলক ডেটা কম, আপনাকে হয়তো 20,000 50,000 ডেটা দেওয়া রয়েছে, আপনি এখান থেকে বের করবেন একটি অর্ডার নাম্বার দিয়ে আপনি টোটাল সেল ভ্যালু বের করবেন। তাহলে যেটা হবে যে আপনাকে খুঁজতে হবে, সার্চ বা ফাইন্ডিংস ব্যবহার করতে হবে। তো এই জন্য আমরা ভিলুকআপ ফর্মুলাটি ইউজ করতে পারি। ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই যে কোনো নাম্বারের এগেনস্টে ডেটা কিন্তু বের করে ফেলতে পারি। সাপোজ এটা যদি আমাদের অর্ডার নাম্বার হয়, আমরা এই অর্ডার নাম্বারটিকে এখানে কপি করে নিলাম, ধরলাম এটি হচ্ছে আমাদের অর্ডার নাম্বার এবং একই সাথে এটি হচ্ছে আমাদের কি বের করতে হবে, টোটাল ভ্যালু বের করতে হবে। তো আমরা ব্যবহার করব ভিলুকআপ ফর্মুলা। তো ভিলুকআপ ফর্মুলাটি সাধারণত ভার্টিক্যালি কোনো ডেটা বের করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই জন্য আমরা ইকুয়াল সাইন কল করব, কল করে বিএল, দেখুন ভিলুকআপ কিন্তু চলে এসেছে, আমরা ট্যাব প্রেস করব। দিয়ে এখন লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের অর্ডার নাম্বার যেই ডেটার এগেনস্টে বের করব, কমা হচ্ছে টেবিল অ্যারোই, দ্যাট মিন্স আমরা পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করে নেব। কারণ কি পুরো টেবিলটাকে সিলেক্ট করার কারণটা হচ্ছে আপনি যে ডেটার সাথে ম্যাচ করবেন সেই ডেটা অবশ্যই কিন্তু লেফটে থাকতে হবে। তো আমাদের যেহেতু একদম অর্ডার নাম্বার একদম
লেফটে রয়েছে তো এখান থেকে নিয়েছি, যদি এটা যদি মিডিলে থাকতো তাহলে কিন্তু আমরা এখান থেকে নিতাম, ডি নাম্বার কলাম থেকে নিতাম। যেহেতু এটা এ নাম্বার কলামে রয়েছে এই জন্য এ নাম্বার কলাম থেকে নিয়েছি। তারপর হচ্ছে কমা, তারপর আমরা যেই ভ্যালুটি রিটার্ন পেতে চাই সেটি কত নাম্বার কলামে রয়েছে, তো আমরা জি নাম্বার কলামে রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 নাম্বার কলাম, তাহলে আমরা লিখে নিতে পারি 7 কমা তারপর ট্রু অর ফলস, তো আমরা এখানে 0 দিয়ে দিতে পারি যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচ নিব, 0 বা ফলস। তারপর শিফট দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম, ইন্টার। তাহলে দেখুন এটার যে টোটাল প্রাইসটি সেটা 952 টাকা। এখানে যদি আমরা আবার কোনো একটি ভ্যালু যদি চেঞ্জ করে দেই তাহলে দেখুন এটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই ধরনের কোশ্চিন কিন্তু সচরাচর ভাইভাতে চলে আসে এবং আমার নিজের ভাইভাতেও সেম ভিলুকাপের ফর্মুলা জিজ্ঞাসা করা হয়েছিল এবং হাতে কলমে দেখানো হয়েছিল। তো নেক্সট এখন আমরা এই ডেটাকে একটু কনফিডেন্সিয়াল করতে চাচ্ছি, যে অনেকে আমার এই ফাইলে ঢুকতে পারবে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না, শুধু ভিউ করতে পারবে। তো সেক্ষেত্রে আমি কি করব? তো এই ধরনের কোশ্চিন আপনাকে করতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমরা এক্ষেত্রে এই শীটটাকে প্রোটেক্ট করব। তো প্রোটেক্টটা কিভাবে করব? এই জন্য আমরা চলে যাব রিভিউতে। রিভিউতে গিয়ে দেখেন প্রোটেক্ট শীট বা প্রোটেক্ট ওয়ার্ডবুক, পুরো চাইলে ওয়ার্ডবুকটাই কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারেন, সেক্ষেত্রে কেউ অ্যাক্সেস নিতে পারবে না। আর শীটে প্রোটেক্ট করলে যে কেউ অ্যাক্সেস নিতে পারবে, দেখতে পারবে, কিন্তু সেটি কখনোই এডিট করতে পারবে না। অনেক সময় অফিসের ক্ষেত্রে হয় যে ফাইল সার্ভার থাকে বা একটা জায়গায় আমরা সবাই ডেটা স্টোর করি, তো যেহেতু সবাই ডেটা স্টোর করি তো আমি চাইলে আমার ডেটা কেউ দেখতে পারবে কিন্তু কেউ যাতে এডিট করতে না পারে। এই জন্য আমরা প্রোটেক্ট শিটে যদি ক্লিক করি তাহলে দেখুন এই ধরনের কিছু মেনু বার আসবে আমাদের কাছে। এই ধরনের মেনু বার আসলে এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিলে এটি কিন্তু লক হয়ে যাবে এবং পাসওয়ার্ড দিলে লক হবে এবং আমি চাবো যে কেউ কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না। শুধু দেখুন এখানে সিলেক্ট আনলক, যে যে কেউ এটি আনলক করতে পারবে এবং লক করতে পারবে। আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে এটিকে লক করলাম, 4টা বা 5টা পাসওয়ার্ড দিবেন, তো আমরা এখানে 4 ডিজিট দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন আমি কিন্তু নিজেও কোনো কিছু এখানে সবই কিন্তু মানে হিডেন দেখাচ্ছে এবং আমি কিন্তু এখানে কোনো কিছু টাইপ বা কিছুই করতে পারবো না, করলে এই ধরনের একটি নোটিফিকেশন আসবে। তো এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে কিছু অপশন কেউ এডিট করতে পারবে, সেক্ষেত্রে আমি কি করব? আমার আনপ্রোটেক্ট শিখতে গিয়ে আমি পাসওয়ার্ড দিলাম এবং দেখুন এটি কিন্তু খুলে গেল। আবার যখন আমি লক করব বা আমি চাচ্ছি যে না এখানে কেউ ইনসার্ট কলাম এবং ইনসার্ট রো করতে পারবে, আর কিছু করতে পারবে না, করে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন আবার রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিব, দিয়ে ওকে দিলাম। এখন দেখুন এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে শুধু ইনসার্টটা আমার ইনেবল দেখাচ্ছে, আর কিন্তু কোনো কিছু ইনেবল দেখাচ্ছে না। তাহলে আমি যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এটি কিন্তু আমার ইনেবল দেখাচ্ছে। আবার রো এর ক্ষেত্রে যদি আমি দেই তাহলে কিন্তু দেখাচ্ছে, কিন্তু এটি যদি আমি ডিলিট করতে চাই তাহলে কিন্তু আর পসিবল না। তাহলে আমি আবার যখন এই মেনুটি ডিলিটের যে মেনুটি ওপেন করব তখন প্রোটেক্ট করার সময় এই ডিলিট কলাম বা রো কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু যে কেউ এটি এই ডিলিট বা ইনসার্ট কিন্তু করতে পারবে। তো ওকে দিচ্ছি, আমরা আর লক করতেছি না। তো এই ধরনের কোশ্চিন কিন্তু আপনাকে ভাইভা বোর্ডে করতে পারে। দেখুন এটা কিন্তু যেহেতু আনলক করা হয় নাই আমি কিন্তু ডিলিট করতে পারতেছি না, এই যে আনলক করে ফেললাম, এখন কিন্তু আমি এটাকে চাইলেই ডিলিট করে ফেলতে পারি। তারপর আমরা দেখব যে চার্ট, অনেক সময় আমাদেরকে ভাইভা বোর্ডে একটি ডেটা এখান থেকে চার্ট রেডি করতে বলে, তো পাই চার্ট বা বার চার্ট যে কোনো চার্ট, তো আমরা এখান থেকে একটি চার্ট দেখি। তো আমরা এই ডেটাটাকে আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে দেখুন এখানে রিকমেন্ডেশন চার্ট রয়েছে। রিকমেন্ডেশন চার্টে গেলে আপনি অনেক ধরনের চার্ট পাবেন, যে বার চার্ট বা পাই চার্ট। তো আমরা সাপোজ পাই চার্ট নিয়ে নিলাম, ওকে দিলাম। তো আমাদের কাছে একটি পাই চার্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই ধরনের একটি চার্ট কিন্তু আপনি নিতে পারেন এবং চাইলে এখান থেকে যে কোনো ডিজাইনের বা যে কোনো ধরনের চার্ট কিন্তু আপনি সেট করে নিতে পারেন। বা আপনি যদি চান যে না আমি পাই চার্টে রাখবো না, আমি এটাকে
বারে রাখবো। তো চাইলে এখান থেকে কিন্তু বার চার্টও সিলেক্ট করে নিতে পারেন। তারপর দেখুন আমাদের ডেটাবেজ এখন আপনাকে বলা হলো যে ওকে, হায়ার, মিডিয়াম, লেস এই পুরো রিমার্কসে এই ডেটাটি আপনাকে লিখতে হবে। কারণ পুরো ডেটাতে আপনি যদি একটা একটা করে লিখতে চান এবং কিছু কিওয়ার্ডের ভিত্তি করে যে এই সেলগুলো অ্যাকচুয়ালি কেমন হয়েছে আপনাকে এই রিমার্কসগুলো দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি চাচ্ছি যে এটিকে একবারে কিভাবে করা যায়, তো একবারে না সম্ভব হলেও যাতে টাইপ না করতে হয়, তো এই জন্য আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করব। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আপনার ভাইবা বোর্ডে আসতে পারে। তো এই জন্য এই সেলগুলোকে প্রথমে আমরা সিলেক্ট করে নিয়ে নিব। সেলগুলো সিলেক্ট করে নিয়ে নিলাম, নিয়ে আমরা চলে যাব ডেটাতে। ডেটাতে গিয়ে আমরা ডেটা ভ্যালিডেশনে চলে যাব। ডেটা ভ্যালিডেশনে চলে গেলে দেখেন এনি ভ্যালুর জায়গায় আমরা দেব লিস্ট, এবং লিস্টের পর এই সোর্সে কিন্তু আমরা চাইলে ওকে, হায়ার এগুলো টাইপ করতে পারি, কিন্তু টাইপ না করে যদি আমার ডেটাটা একটা জায়গায় যদি স্টোর থাকে তাহলে আমি এখানে এই জাস্ট অ্যারোতে ক্লিক করে রেঞ্জটা সিলেক্ট করে আমরা কিন্তু এখানে ওকে দিয়ে দিতে পারি। এখন দেখুন এখানে ক্লিক করলে কিন্তু হায়ার, মিডিয়াম বা ওকে আমি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারতেছি। আমি কিন্তু আর টাইপ করতে হচ্ছে না, আমি কিন্তু একটি মেনু বার পেয়ে গেছি। তারপর নেক্সট ফাইন্ড বা রিপ্লেস। আপনাকে হয়তোবা বলতে পারে, তো এখানে দেখুন যে জায়গাগুলো সল্ট রয়েছে আমাকে কোশ্চিন করা হলো যে সল্টের জায়গায় নুডলস হবে, তো এটা কিভাবে করব এবং সল্ট কোথায় কোথায় আছে এটা আমরা দেখতে চাই। এই জন্য কন্ট্রোল এফ দিয়ে আমরা যদি এখানে সল্ট লিখি তাহলে দেখুন লিখে যদি আমরা ফাইন্ড অলে দেই তাহলে কোথায় কোথায় ফাইন্ড আছে এটা কিন্তু বের হয়ে যাবে একদম সেল সহ। এবং এটা যদি আমরা রিপ্লেস করতে চাই, রিপ্লেসে যদি আমরা ক্লিক করি, করে আমরা যদি নুডলস লিখে নেই যে নুডলসের সাথে আমরা রিপ্লেস করব, তাহলে দেখুন এই যে আমাদের রিপ্লেস অল অপশন কিন্তু চলে এসেছে। ক্লিক করলাম, আমার 13টা কিন্তু সল্ট ছিল যেটা রিপ্লেস হয়ে গিয়েছে। ক্লোজ করে দিলাম। তারপর নেক্সট আপনাকে এমন কোশ্চেন করতে পারে যে এখানে একই নাম তো অনেকবার রয়েছে, এখানে জাস্ট ইউনিক কিছু নাম দরকার, এখন কি একটা একটা করে আমি ডিলিট করব? সেক্ষেত্রে কিন্তু আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো এটিকে আমি কিভাবে সহজে করব? এক্ষেত্রে আপনি অ্যান্সার দিতে পারেন যে আমরা এখান থেকে একটি কলাম সিলেক্ট করে যদি এখানে আমরা ডেটা থেকে যদি এই যে রিমুভ ডুপ্লিকেটে যাই, ডুপ্লিকেটে গেলে দেখুন এক্সপ্যান্ড দ্য সিলেকশন, রিমুভ ডুপ্লিকেট দিলে এই যে পুরো শিট কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। গিয়ে এই যে এটি ক্লিক করে দিবেন সবসময় মাই ডেটা হ্যাজ হেডার, তাহলে আমাদের হেডার নেমগুলো কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা আনসিলেক্ট করে কিসের ভিত্তিতে, কাস্টমার নামের ভিত্তিতে, কাস্টমার নেম ওকে করে নিলাম। নিয়ে এখন যদি ওকে দেই দেখুন কি বলছে যে 85 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, রিমুভ, আর 24 অলরেডি ইউনিক ভ্যালু। তাহলে ওকে দিলাম, তাহলে আমাদের যে 24 যে ভ্যালুটি সেটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইউনিক ভ্যালু রয়েছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ইন্টারভিউয়ের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারেন এবং একদম এক্সেল শিটে দেখাই দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।